শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনুরা সাকিব। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 3 দফা দাবিতে সারা দেশে বেসরকারি শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু। ঢাকার 7 কলেজের অধ্যাদেশের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা। পিআর ইস্যু আগামী সংসদের উপর ছেড়ে দিতে বললেন মির্জা ফখরুল। ধর্মীয়ভাবে দেশকে বিভাজনের অপচেষ্টার অভিযোগ। চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে 6 জনের মর্মান্তিক মৃত্যু। আরও 3 জন হাসপাতালে। অবৈধ মদ বিক্রি বন্ধে পদক্ষেপ না থাকায় ক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 3 দফা দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সারা দেশে লাগাতার কর্মবিরতি কর্মসূচি শুরু করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবি ও গতকাল প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে গতরাত থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে খোলা আকাশের নিচে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। প্রজ্ঞাপন ছাড়া শ্রেণী কার্যক্রম পরিচালনা না করার ঘোষণাও দিয়েছেন তারা। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি তুলে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের কর্মসূচি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। আমরা এখন যুক্ত হচ্ছি দাউদের সঙ্গে। দাউদ, আপনি শুনতে পাচ্ছেন কিনা? এই কর্মসূচিতে বাধা দেওয়ার মতো কিছু আছে কিনা, এবং একই সঙ্গে জানতে চাচ্ছি নাকি ঠিকঠাক মতো আসলে চলতে পারছে? তার আগে একটু বলতে চাই যে সকালবেলায় যে যেমন ক্ষেত্রটা দেখলাম, শিক্ষকের উপস্থিতি ছিল মোটামুটি এখন যে উপস্থিতি তার থেকেও কম ছিল। তবে এখন কিন্তু বেলা যত বেড়েছে আমরা দেখছি সারা দেশ থেকে কিন্তু শিক্ষকরা এসে এখানে যুক্ত হয়েছে। তারা বলছে তাদের যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানে একতা কর্মবিরতি চলছে। এই কর্মবিরতি মূলত গতকালকে শিক্ষকদের উপর যে পুলিশের হামলা হয়েছে সেই হামলার দাবিতে কর্মবিরতি করে তারা এখানে যুক্ত হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে থেকে বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে যুক্ত হয়েছে এবং তাদের যে দাবি, তারা বিভাগ থেকে বাড়ি ভাড়া ভাতা চাচ্ছে, সেটি কিন্তু আসলে আছে। পাশাপাশি 15 টাকা করে চিকিৎসা ভাতার দাবিতে কিন্তু আমরা এখানে দেখছি তারা আন্দোলন করছে এবং শিক্ষকরা বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা এসে তাদের যে দুর্দশার কথা সেটি বলছে। আসলে তারা বলছে যে তাদের যে যৌক্তিক দাবি আসলে বর্তমান বাজার মূল্যের সাথে তাদের যে বেতন ভাতা, যে দুর্দশার কথা সেটি বলছে। আসলে তারা বলছে যে তাদের যে যৌক্তিক দাবি আসলে বর্তমান বাজার মূল্যের সাথে তাদের যে বেতন ভাতা সেটি একদমই কোনোভাবেই সামঞ্জস্য নয়। তাই বাধ্য হয়ে কিন্তু তারা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং তারা বলছে তারা যেহেতু শিক্ষক মানুষ করার কারিগর এমন একটি কথা মানুষ বলে এবং সবাই যা করে শিক্ষকরা, কিন্তু শিক্ষকদের তারা বিভিন্নভাবে অবহেলিত হচ্ছে সেই জন্যই বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছে। এবং একটি কথা বারবার বলছে, আসলে যারা এখানে শিক্ষকরা রয়েছে তারা বলছে দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত লাগাতার যে কর্মসূচি সেটি কিন্তু চলবে। এবং পাশাপাশি যে হুঙ্কারটা আসলে শিক্ষকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাদের দাবি যদি না মানে তাহলে কিন্তু তারা উপদেষ্টা পদত্যাগের দাবিও কিন্তু এখান থেকে আসবে, ডাকও কিন্তু এখান থেকে আসবে, এমন কথাও কিন্তু আসলে তারা বলছে। এবং বলছে যে পুলিশ যে তাদের উপর যে হামলা চালিয়েছে তার জন্য নিঃশর্তে ক্ষমা, এবং পাশাপাশি যে সকল পুলিশ গতকালকে তাদের হামলার সাথে যুক্ত ছিল তাদেরকে আসলে বিচারের আওতায় আনার দাবিও কিন্তু আসলে শিক্ষকরা বলছে। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই আসলে শিক্ষকরা তাদের গানের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে যে অবস্থান কর্মসূচি এখানে চলছে সেটি কিন্তু আসলে একদমই জাগিয়ে তুলছে এবং শিক্ষকরা যাতে কোনোভাবেই যেন এখান থেকে সরে না যায় এবং দাবি জায়গায় যেন সবাই এক অবস্থায় এসে জড়ো হয়। এজন্য আমরা দেখছি যে এখানে বিভিন্ন রকম স্লোগান এবং বিভিন্ন রকম আয়োজনও কিন্তু আন্দোলনের পাশাপাশি করা হচ্ছে। সাকিব, দাউদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানালেন সহকর্মী দাউদ হাসান। শিক্ষকদের এই আন্দোলনে সারা দেশে বন্ধ আছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকায় শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ ও দাবি আদায়ে সিরাজগঞ্জে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
শিক্ষকদের কর্মবিরতির কারণে বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা, ফলে বাড়ি ফিরে গেছে শিক্ষার্থীরা। ন্যাক্কারজনকভাবে আমাদের টিচারদের উপরে যে আঘাত করেছে, এর জন্য আমরা আমাদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিকে দৃষ্টি দিবে, নজর রাখবে, কিন্তু আজকেও সেই অন্তর্বর্তী সরকার আমাদেরকে বঞ্চিত করে রাখছে। দিনাজপুরের হিলিতেও দেখা গেছে একই পরিস্থিতি। শিক্ষকদের কর্মবিরতির কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে। স্যাররা বলতেছে যে আজকে আন্দোলন চলতেছে, ক্লাস হবে না, তোমরা স্কুলে থাকো, ওই জন্য আমরা বাসায় চলে যাচ্ছি। স্কুল হচ্ছে না, ক্লাস হচ্ছে না, ওই জন্য বাসায় যাচ্ছি। এইভাবে যদি দীর্ঘদিন স্কুলটাই যদি আন্দোলন হয় তাহলে আমাদের তো পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে বলে জানান শিক্ষকরা। গতকাল 12 তারিখে ঢাকায় যে কর্মসূচি পালন করা হয় সেখানে শিক্ষকদেরকে অপমান সহ অনেক লাঞ্ছনা করা হয়। আমরা এর তীব্র বিরোধিতা করতেছি। সেই সঙ্গে আমাদের হাকিমপুর উপজেলায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম আমরা স্থগিত করেছি এবং আমাদের প্রতিষ্ঠান সহ পুরো উপজেলায় সকল প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পার্বত্য জেলা খাগড়াছড়ির শতাধিক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি পালন করছেন। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অলস সময় পার করতে দেখা গেছে। বিদ্যালয়ে কোনো ক্লাস হচ্ছে না, তাই আমাদের অনেক ক্ষতি হয়েছে, কারণ সামনে আমাদের পরীক্ষা আসতেছে। বিদ্যালয়েতে আমাদের সবসময় চলিত ক্লাস থাকা দরকার। ওনাদের সাথে আমরা একমত এই 3 দফার জন্য, এবং আমরা একই সাথে আমরা সকল শিক্ষক আমরা কর্মবিরতি পালন করছি। 3 দফা দাবিতে যশোর, ঠাকুরগাঁও, গাইবান্ধা সহ সারা দেশে প্রায় 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 অধ্যাদেশের দাবিতে পদযাত্রা শেষে শিক্ষা ভবন ঘেরাও করে সড়কে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে সচিবালয় অভিমুখে যান চলাচল। বেলা 12:30টায় রাজধানীর সেন্ট্রাল রোড এলাকা থেকে শিক্ষা ভবন মুখে তাদের পদযাত্রা শুরু করে। পরে শিক্ষা ভবন এলাকায় গিয়ে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সেখানে আগে থেকেই সাজোয়া যান, জলকামান নিয়ে অবস্থান নেয় পুলিশ। সড়ক থেকে সরে যেতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় করছে পুলিশ। গত মার্চে রাজধানীর 7 সরকারি কলেজকে নিয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় সরকার। দর্শক, 7 কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচি নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন বিশেষ প্রতিনিধি ওবায়দুল কবির। যুক্ত হব এখন ওবায়দুলের সঙ্গে। ওবায়দুল, শিক্ষার্থীদের দাবি আসলে কি কি এবং সেখানে সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সাকি, শিক্ষার্থীরা কিন্তু এই শিক্ষা ভবনের নিচে যে সড়কটি মোড় এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখান থেকেই কিন্তু তারা তাদের দাবি দেওয়া কিছুক্ষণ আগে আমাদের কাছে পেশ করেছেন। তারা বলেছেন যে এখানেই সরকারের প্রতিনিধি দল এসে শিক্ষার্থীদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না কবে অধ্যাদেশটি জারি করা হবে সেটি তারা বলছেন, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবেন এবং তারা বলছেন যে আগামী 3 দিনের মধ্যে আসলে এটি কনফার্ম করতে হবে যে কবে অধ্যাদেশটি জারি করবে সরকার। এর পাশাপাশি তারা আরও কিছু দাবি জানিয়েছে যে অধ্যাদেশটি জারি করার 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, রেজিস্ট্রার এবং প্রক্টর সহ সকল যারা এখানে নিয়োগ পাবেন সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এর বাইরে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এই বিষয়গুলো তারা নিশ্চিত হতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবেন এবং আজকের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে এসে কথা না বলেন তাহলে আগামীকাল থেকে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এবং সাকি, আপনি যেটি বলছিলেন সেটি আরেকটু বলে রাখি যে পাশে কিন্তু সচিবালয় এলাকা এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানেই একটি ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা এই ব্যারিকেড পার হয়ে সচিবালয়ের দিকে যেতে না পারে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে তারা এখানেই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তাদের এই কর্মসূচি পালন করার ফলে কিন্তু আশপাশে যে সড়কগুলো রয়েছে সেসব সড়কে কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সাকি, ওবায়দুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, 7 কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা কর্মসূচির সবশেষ খবর জানালেন সহকর্মী ওবায়দুল কবির। তরুণ কৃষক, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াজীবীদেরকে সহায়তা দিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD-কে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার প্রেস উইং জানিয়েছে, রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের এক বৈঠকে সংস্থাটির প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে সাক্ষাতে এই প্রস্তাব দেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, এই তহবিল দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে বড় ভূমিকা রাখবে। আলোচনায় গভীর সমুদ্রে মৎস্য আরোহণে বিনিয়োগ, আম ও কাঁঠালের রপ্তানি বৃদ্ধি, দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি নিয়ে তাদের কথা হয়। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে তিনি বলেন, পিআর পদ্ধতিতে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হয়। দেশকে ধর্মীয়ভাবে বিভাজনের অপচেষ্টা চলছে অভিযোগ করে বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ অসাম্প্রদায়িকতার প্রমাণ দেবে। জানান, সরকার অবাধ সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করছে, কিন্তু এমন কিছু বিষয় আসছে যা নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কীভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনরত জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বেলা 12টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব এতে অংশ নিয়েছেন। অন্যদিকে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের। বৈঠকের আগে জামায়াত নেতারা জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন তারা। চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও 3 জন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে ধারণা করছেন চিকিৎসকরা। চুয়াডাঙ্গা প্রতিবেদক ফাইজার চৌধুরীর প্রতিবেদন। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙাদহ বাজার এলাকায় কয়েকজন বন্ধু একসঙ্গে বসে মদ পান করেন। এর কিছুক্ষণ পর থেকে একে একে অসুস্থ হতে শুরু করে তারা। শনিবার মারা যায় তাদের 5 জন। রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। রবিবার সন্ধ্যার পর ঘটনা জানাজানি হলে মধ্যরাত থেকে অসুস্থদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ডিঙাদহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক বিক্রি হয়ে আসলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা বলছে, জানার পরও প্রশাসন বিষয়টিতে গুরুত্ব না দেওয়ার ফলেই ঘটেছে এই মর্মান্তিক প্রাণহানি। স্বয়ং এসপি স্যারের উপস্থিতিতেও যখন আমরা এটার প্রতি আমরা কথা বলেছিলাম যে এগুলো আসলে কিভাবে মানে নিষ্পত্তি করা যায়, সেখানেও প্রায় 1 মাস আগে আমাদের ওপেন ডে হাউসেস, তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি। অ্যালকোহল পয়জনিংয়ের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। মিক্সড অ্যালকোহল থাকে, যেটা ইথানল সাধারণত অ্যালকোহল হিসাবে খাওয়া হয়, কিন্তু এর সাথে অনেক সময় মিথানল মিক্সড করা থাকে। এই মিক্সড অ্যালকোহল খেলে শরীরে বিষক্রিয়া তৈরি হয় এবং এই বিষক্রিয়ার কারণে রোগী মারা যায়। ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, কোথা থেকে এই মদ আসলো তা নিয়ে তদন্ত হবে। যে মৃত্যুটা আমরা হাসপাতালে পাই, ওখান থেকে আমরা তথ্যটা পাই যে তারা এটা খেয়েছিল। এখন এই মৃত্যুটা নিশ্চিত হওয়ার জন্য তারা কোত্থেকে খেয়েছে, কিভাবে খেয়েছে, আমরা অনুসন্ধান চালাচ্ছি। মৃত ব্যক্তিদের 4 জনের দাফন সম্পন্ন হয়েছে। মদ বেচাকেনা বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারের শেষ দিন আজ রাত 12টায় শেষ হবে সব প্রচার। শেষ সময়ে শিক্ষার্থীদের আস্থা অর্জনে ও ভোট নিশ্চিতের চেষ্টা করছেন প্রার্থীরা। আবাসন, যাতায়াত, নিরাপদ খাদ্য, ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে যেমন
প্রচারণা চালাচ্ছেন, তেমনি ডিপার্টমেন্ট ও হলগুলোতেও সমান তালে চলছে এ প্রচার কাজ। এদিকে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। গত সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তারা জানিয়েছে, চাকসু নির্বাচন উপলক্ষে 5টি অনুষদ ভবনকে ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে 12টি করে মোট 60টি ভোট কক্ষ থাকবে। প্রতিটি শিক্ষার্থীর যেই ভোট দেওয়ার টাইম 40টা ভোট দিতে হবে 26টা কেন্দ্রে এবং 14টা করে হলে। 40টা ভোট দিতে গড়ে যে সময় লাগে তার থেকে অতিরিক্ত সময় ধরে আমরা গোপন কক্ষ তৈরি করেছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরা যারা ভোট দিতে আসবে তারা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আগামী বছরে হজে যাওয়ার নিবন্ধনের সময় কয়েকদিন বাড়তে পারে, এই সিদ্ধান্ত হবে আগামীকাল, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, আগামী 14 অক্টোবর এ নিয়ে সৌদি সরকারের সাথে বৈঠক রয়েছে। গত হজে ব্যয় না হওয়া 37 কোটি 94 লাখ টাকা 831 এজেন্সিকে ফেরত দেয়া হবে জানিয়ে তিনি বলেন, তবে এই টাকা হাজিরা ফেরত পাবে না। এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়েছিল, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে। 2026 সালের পবিত্র হজের জন্য 12 অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় 60,000 বাংলাদেশি নিবন্ধন করেছেন। জুলাই আগস্ট আন্দোলনের সময় হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্কের শুনানিতে আওয়ামী শাসনামলে সংঘটিত বিভিন্ন অপকর্মের ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর। প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি পক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করবেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রায়ের দিকে গড়াবে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। জলবায়ু অভিঘাতে অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা খুলনার দাকোপ উপজেলা। প্রতিনিয়ত বিরূপ পরিবেশের জন্য খুলনার উপকূলীয় এই এলাকায় মানুষের জীবনে একসময় ছিল চরম দারিদ্র্য, কিন্তু কৃষকের জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির চর্চায় এখন সেই গল্প বদলে যাচ্ছে। SM মিলনের ছবিতে মুস্তফা জামালের রিপোর্ট। চারপাশে সবুজে ঘেরা লাউ, বেগুন, ঢেঁড়স, কুমড়ো আর উচ্ছে ক্ষেত, আর মাঝখানে মাছের ঘের। চোখ জুড়ানো এ দৃশ্য খুলনার দাকোপের চরডাঙ্গা গ্রামের। এভাবেই কেবল এই অঞ্চলের বিরান ফসলের ক্ষেত সবুজ হচ্ছে না, স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা। এই যেমন চরডাঙ্গা গ্রামের গৃহবধূ চিত্রা রায়। 4 জনের সংসারে অভাব দেখেছেন সারা জীবন। দিনমজুর স্বামী ছিলেন একমাত্র উপার্জনক্ষম, নিজের ছিল না কোনো কর্মসংস্থান। কিন্তু এখন লিজ নেওয়া জমিতে জলবায়ু সহনশীল কৃষিকাজ করে নিজে স্বাবলম্বী হয়েছেন, সংসারে এনেছেন আর্থিক সচ্ছলতা। আগে তো খুব কষ্ট ছিল, আগের তো খাবার কষ্ট, পড়ার কষ্ট, সপ্তাহের কষ্ট ছিল। আমানে তো একজন মানুষ ইনকাম করে কতই চালাতে পারে। আমানে যেরাম দেখা গেল স্বামী স্ত্রী ছেলেটা সেও কাজে আসতেছে, সহযোগিতা করে। আগে তো এই কাজ ছিল না, আমরা দেখা গেল বছর বছর হলে স্বাবলম্বী হয়ে যাচ্ছি। চিত্রার মতো জলবায়ু সহনশীল কৃষিকাজের মাধ্যমে নিজের ভাগ্য বদলেছে তিলডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা। বিশেষ করে নারীরা তাদের শ্রম, মেধা আর অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সৃষ্টি করেছে দারিদ্র জয়ের দৃষ্টান্ত। আমাকে বাড়িওয়ালারা যাইতে আসছে ইসি কোয়েরাটে কাজ করতে, আর আমাকে মহিলাকে কোনো কাজ ছিল না। এখন টোটাল আমার সংসারে বাজার খরচ নেই, আমি বাইরের কোনো খাবার আমার খাওয়া লাগে না, আমার নিজের তৈরি খাবার দিয়েই আমার চলে যাচ্ছে। আর এখন তো আমরা এই সিসিনি শুধু লাখ লাখ করে টাকা পাচ্ছি, মানে জমির পরিমাণে দেখছি 1 বিঘা জমিতে 1 লাখ টাকা পাচ্ছি। আর্থিক সচ্ছলতা আশায় কমে গেছে অপরাধ প্রবণতা, বেড়েছে শিক্ষা গ্রহণের হার, বেড়েছে এই এলাকার মানুষের জীবনমান, বলছেন জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। আগে তো লবণ পানি ছিল,
তখন কৃষিক্ষেত্রে রাস্তাঘাটে তৈরি তরকারি সেগুলো মানুষ করতো না। ইদানিং কিন্তু মানুষ কৃষি তত্ত্বের উপরে চাপ দিছে, আর সেইভাবে আমরা এটাকে ডেভেলপ করে আসলে কৃষি তত্ত্ব সার্ভিস দেবো, তাই জনগণের সুবিধা হবে, কৃষি অফিসের লোকজন আসবে। আরেকটা ফোকাসের জায়গা যেটা আমাদের, সেটা হলো যে তাদের ইনকাম ডাইভার্সিফিকেশন করা, যেন তারা কোনো দুর্যোগে যদি নষ্ট হয়ে যায় তখন অন্যটা দিয়ে যেন তারা আবার কোপ করতে পারে, সেই উদ্দেশ্যে আসলে ইনকাম ডাইভার্সিফিকেশন এই জায়গাটায় আমরা কাজ করছি। প্রতিনিয়ত দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকায় চরডাঙ্গা গ্রামের কৃষি একটি দৃষ্টান্ত হতে পারে। তবে উপকূলীয় এলাকার মানুষের নিরাপদ জীবন নিশ্চিতে টেকসই জীবিকা আর জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও দুর্যোগ ঝুঁকি কমাতে সরকারি বেসরকারি পর্যায়ে আরও বেশি উদ্যোগী হওয়ার তাগিদ উপকূলবাসীর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। আন্তর্জাতিক প্রসঙ্গ, স্থানীয় সময় সকাল 8টায় গাজায় আটক 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার মাধ্যমে বন্দি বিনিময় শুরু করেছে হামাস। উপত্যকায় যুদ্ধের অবসান নিয়ে মিশরে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুরু হলো হামাস ইসরায়েল বন্দি বিনিময়। এরই মধ্য দিয়ে গাজায় আটক 20 জিম্মির মধ্যে 7 জনকে মুক্তি দিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বাকিদেরও আজ মুক্তি দেওয়ার কথা আছে। চুক্তির অংশ হিসাবে ইসরায়েল মুক্তি দেবে প্রায় 2000 প্যালেস্টাইনি বন্দীকে। স্থানীয় সময় সকাল 8টায় হামাস রেড ক্রিসেন্টের মাধ্যমে 7 জন জিম্মিকে মুক্তি দেয়। এর আগে হামাস জিম্মিদের তালিকা প্রকাশ করে। আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি জিম্মিদের অবস্থা মোটামুটি ভালো, তারা হাঁটতে পারছেন, চিকিৎসা সহায়তাও প্রয়োজন হচ্ছে না, যদিও ইসরায়েল বন্দীদের জন্য মেডিকেল ক্যাম্প তৈরি করেছে। এদিকে গাজার যুদ্ধ ইস্যুতে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে তেল আবিব পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে প্যালেস্টাইনিরা উত্তর গাজায় তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। আসিফ আল আমিন, মাছরাঙা, নিউজ ডেস্ক। এবারে খেলার খবর। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশাখাপত্তমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। আসরে 3 ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে 100 রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল, তাই প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারা। দুদলের মোট 21 বারের দেখায় মাত্র 3 জয় রয়েছে টাইগ্রেসদের। প্রোটিয়ারা জিতেছে 18টি ম্যাচ। আসরে লিগ পদ্ধতিতে খেলছে 8টি দল। সেরা 4 দল খেলবে সেমিফাইনালে। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 দফা দাবিতে সারা দেশে বেসরকারি শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু। ঢাকার 7 কলেজের অধ্যাদেশের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা। পিআর ইস্যু আগামী সংসদের উপর ছেড়ে দিতে বললেন মির্জা ফখরুল। ধর্মীয়ভাবে দেশকে বিভাজনের অপচেষ্টার অভিযোগ। চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে 6 জনের মর্মান্তিক মৃত্যু, আরও 3 জন হাসপাতালে। অবৈধ মাদক বিক্রি বন্ধে পদক্ষেপ না থাকায় ক্ষোভ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।